শ্রদ্ধাভাজন প্রধান সম্মানিত শিক্ষক দুর্বল লাগছে আমি স্বাধীন গোসল করিনি গায়ে জ্বর এই স্বাধীনতা দিবসে দর্শন কলেজের স্মৃতিচারণ করার জন্য আমাকে টাকা রেখে এই গায়ে কিছু কথা বলো বলতে যাওয়ার সুযোগ করে দেওয়ার এই কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। সকলকে আসসালামু আলাইকুম। আমি কথা বাড়াবো না। মুক্তিযোদ্ধাদেরই একটা সরকারি প্রোগ্রাম আছে বেলা 11টায় দামোদর অডিটোরিয়ামে, সেখানেও দায়িত্ব আছে। আমি কথা বেশি বাড়াবো না। যে কলেজে আমরা বসে আছি এখানে বলা হয় 21 দ্বারা প্রতিষ্ঠিত কলেজ। এই বিল্ডিংটা সব কলেজের আরো জায়গা আরো সম্পদ সেখানে আছে। এই অবাঙালি এখানে নেই, এখানে অবাঙালি বিহারও আছে, আবার আদি এখানে যারা আগে থেকে বাস করতো উর্দু ভাষী তারাও কিন্তু অবাঙালি। কিন্তু আমাদের এই দশ নাই, উর্দু ভাষী যারা ছিল সবাই বিহার, তারা হচ্ছে মাইগ্রেটেড পিপল। এটা সামান্য ইতিহাস বলছে আপনাদের মনে রাখার জন্য। মাইগ্রেটেড পিপল কারা? আমরা যাদের মহাজের বা রিফিউজি বলি, আমাদের বাবারাও কিন্তু মাইগ্রেটেড। এমনকি এই দামোদর থানা, জীবননগর থানা 60% পিপল মাইগ্রেটেড, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে টু নেশনস থিওরির উপরে ভিত্তি করে 1947-এ যখন দ্বিজাতি তত্ত্বে ভারত এবং পাকিস্তান ভাগ হয়, তো আমাদের ভাগে একটা ষড়যন্ত্র ছিল, লর্ড মাউন্ট ব্যাটেনের ছিল আর গাদ্দার জিন্নারও ছিল। এই ধারে পূর্ব পাকিস্তান, আবার 1000 মাইল পরে ওই ধারে পশ্চিম পাকিস্তান। যখন যাহাই হোক, যারা খেয়ে ফেলুক, যারা ক্রাশ করুক, এখানে বাংলাদেশের যাহাই হবে আমরা ঠিকই খুব ভালো থাকবো, শান সৈকতে থাকবো। এটা কিন্তু গাদ্দার জিন্না করেছিল। এই যে 1000 মাইলের 1500 কিলো ডিফারেন্সে একটা দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা কিন্তু খুবই টাফ ব্যাপার। যা হোক, আমি মূল কথায় যাই। এখানে এই কলেজ প্রতিষ্ঠা ইক্কু চাষিদের টাকা দিয়ে হয়েছিল বটে, কিন্তু তখন যারা সমাজের নেতৃত্বে ছিল তারাই নেতৃত্ব দিয়ে এই 10টা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করে। আমরা হচ্ছে এই কলেজের 2য় ব্যাচের ছাত্র। আমরা এই মাটি ফুটবল খেলেছি, আমরা এই মাটি ভলিবল খেলেছি। এইখান থেকে ইন্টার পাস করে আমরা সায়েন্সের ছাত্র ছিলাম। যেহেতু সায়েন্স নেই, চুয়াডাঙ্গায় নিয়ে ভর্তি হয়েছি সায়েন্স। আজকে যারা এই কলেজের ছেলেরা, তাদের জ্ঞাতার্থে আমি বলছি, পাকিস্তান আমলে কিন্তু এই বাংলাদেশের ছাত্র সংগঠন ছিল মেনলি 2টো, ছাত্রলীগ আর ছিল এটা আওয়ামী লীগের, আর একটা ছিল ন্যাপের, সেটা ছাত্র ইউনিয়ন। আমরা মূলত ছাত্র ইউনিয়ন করতাম। এই কলেজেও ছাত্র ইউনিয়ন নেতৃত্ব দিত। মেঘনগর হাই স্কুলে ভোট করে আমরা ক্যাবিনেট করতাম, যেটাকে বলা হয় ছাত্র সংসদ। এখন কিন্তু নেই। তখন অধিকাংশ ঢাকা ভার্সিটির থেকে শুরু করে এই মাথা ভাঙার ধারে এই মেঘনগর হাই স্কুল পর্যন্ত এখানে ক্যাবিনেট থাকতো ছাত্রদের, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। অনুরূপভাবে আজকে যে দিন, যে গৌরবের দিন, একটা রাষ্ট্রের কিন্তু বিভিন্ন জাতীয় দিন থাকে, গুরুত্বপূর্ণ দিন থাকে। আমাদের এই রাষ্ট্রের জন্মের পর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা দিন আছে। একটা দিন হচ্ছে কি মহান বিজয় দিবস, 16ই ডিসেম্বর 1971 সালের এই দিনে এই পাক হানাদার বাহিনী এরা সারেন্ডার করে এই দেশ থেকে চলে গিয়েছিল। ওই দিনটাকে আমরা বিজয় দিবস বা ভিক্টরি ডে অফ দ্য নেশন। দ্বিতীয় দিন হচ্ছে আজকে যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটাকে আমরা বলি 1952 সালে গাদ্দার জিন্না ঘোষণা করেছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি উর্দু, কিন্তু এই বাংলা, এই পূর্ব পাকিস্তানের দামাল ছেলেরা যারা ভার্সিটি পড়তো, যারা কলেজে পড়তো, তারা কিন্তু জিন্না এই অন্যায় কথা প্রতিবাদ করতে গিয়ে
1952 সালে এই যে 144 ধারা ভেঙে, যেটাকে আমরা 8ই ফাল্গুন বলি, যেটাকে আমরা শহীদ দিবস বলি, তাই তো? ঠিক তো? ওই দিন তারা ব্যারিকেড ভেঙে বলেছিল মানি না, মানি না। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হবে বাংলা, আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। কিন্তু জিন্না কি করেছিল? খাজা নাজিমুদ্দিন কি করেছিল? বলেছিল গুলি চালাও। এই বিয়াদবদের বুকে গুলি চালাও, গুলি চালিয়ে জব্বার, ভরপুর, রফিক, এরা শহীদ হয়েছিল। সালাম, এরা শহীদ হয়েছিল। এই ইতিহাস ছেলেরা যারা কলেজে পড়ে তারা জানার কথা, অজানা কিছু নেই। অনুরূপ ভাবে 1969 সালে এই গাদ্দারদের হটানোর জন্য এই সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম। 69 সালে যেটা গণ অভ্যুত্থান নামে পরিচিত, গণ অভ্যুত্থানে আইয়ুব সরকারের পতন হয়েছে। 1970 সালে তারা এই দেশে একটা ফেয়ার নির্বাচন দিতে বাধ্য হয়েছে। 1970-এর নির্বাচনে, ফেয়ার নির্বাচনে আইনসভার 90% সিট দখল করেছিল তখনকার পাকিস্তানের আওয়ামী লীগ। এখানে একটা ছোট্ট কথা এড়িয়ে গেছি, একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। 1949 সালে যখন আওয়ামী লীগ জন্ম হয়, তখন একটা নাম ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ, যার সভাপতি ছিলেন মুসলিম জননেতা মরহুম আব্দুল হামিদ খান। এটা হচ্ছে আওয়ামী লীগের 1949 সালে তাদের জন্মের দিন। এই হাফিজুল মিয়া টাইম দেখেন, সরকার নিয়োজন বলুন 15 মিনিট পরে শুরু করি। আচ্ছা, যা হোক, আমি বেশি বিরক্ত করব না। আপনারা সবাই আমার এলাকা, নাই আমার পাশের জেলা, নাই এই দেশের, এখানে যারা শিক্ষক মন্ডলী আছে আর ছাত্ররা তো অবশ্যই আমার এই এলাকাটা। আমাদের সৌভাগ্য হয়নি কলেজের মন্ডি পেরিয়ে ভার্সিটিতে পড়া, সেটা মূলত অর্থনৈতিক কারণ। আমরা অতি সাধারণ ঘরের ছেলে, আমাদের বাবাদের তখন ওই অ্যাবিলিটি ছিল না যে আমার পিছনে পয়সা খরচ করে আমার ভাইয়ের পিছনে কিংবা আমার বোনের পিছনে ঢাকা ভার্সিটি হয়েছে। সেটা কেমন? আগেই বলেছে এই জায়গাটা একটা বিহারে, যেখানে কলেজ প্রতিষ্ঠিত, পাশে আছে প্রাইমারি স্কুল। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1 মাস আগে থেকে এখানকার পাকিস্তান সরকারকে সহযোগিতা করার জন্য অবাঙালি যারা ছিল, প্রত্যেকটা অবাঙালিকে তার আগে কায়দাখানে ধরে ফেলে এখানে তাদের সবাইকে মেরে ফেলা হয়েছিল। তখনও কিন্তু 25শে মার্চ শুরু হয়। 25শে মার্চের 8 দিন 10 দিন আগে এখানে যুদ্ধ শুরু হয়েছিল। কুষ্টিয়ায় পুলিশ লাইনে যুদ্ধ শুরু হয়েছিল আমার এই যে জাফরপুর মিডিয়ার ক্যাম্পাসে, সুয়াডাঙ্গা পাশে। এইখানে যারা ইতিহাসিক অবাঙালি, এরা কিন্তু তখন মূলত আমাদের সাথে যুদ্ধ শুরু করেছিল। 25শে মার্চ এটাকে কাল রাত্রি বলবো, পরিকল্পিত ভাবে ইয়া সকালবেলা এখান থেকে চলে গেল পাকিস্তানে। টিক্কা খানকে দায়িত্ব দিয়ে গেল যে ডাক্তার বাঙালিদের রাত্রি অপারেশন শুরু করবে, ঢাকা শহরে বাংলাদেশে মেরে ফেল। এবং বাঙালি ইপিআর, বাঙালি পুলিশ, বাঙালি বেঙ্গল রেজিমেন্ট, বাঙালি সেনা যারা আছে তাদের সবাই ঘিরে ফেল, মেরে ফেল। সেই দিন থেকে 25শে মার্চ রাত 9টার পর থেকে শুরু করেছি খুন। এক রাত্রিতে শুধু ঢাকা শহরে খুন হয়েছিল 7,000। করেছিল তারা এই গাদ্দার পাক বাহিনী। পাক বাহিনীর মধ্যে শুধু আর্মি ছিল না, তখন ইপিআর ছিল এই পাক বাহিনীর অন্তর্ভুক্ত। তারা 7,000 এক রাত্রে মেরেছিল, যেটাকে বলা হয় অপারেশন সার্চলাইট, যেটা আমার শ্রদ্ধা ভাজন হন, স্নেহ ভাজন হন শিক্ষক বলবেন। ওই দিন সন্ধ্যেবেলায় তদানীন্তন যে দলের প্রধান বলেছিল যে আমাকে প্রধানমন্ত্রিত্ব দিতে হবে, রেসকোর্সের 7 মার্চের ভাষণে যেমন বলেছিল, আর যদি একটা গুলি চলে তাহলে এই হবে, আর যদি গুলি না চলে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। অনুরূপভাবে 25শে মার্চ কাল রাত্রে তারা যখন ঝাঁপিয়ে পড়ার নকশা তৈরি করে, তখনই বললে তোমরা আমার ধরে নিয়ে যাবে, নাহলে আমার দলের লোকজন তো শুনবে না। আমার বলবে তুমি স্বাধীনতা ঘোষণা করো, আর তোমরা পারলে পারো, যে যা পারো ইন্ডিয়ায় চলে যাও, ওখানে গিয়ে কলকাতায় থাকো,
বেঁচেই থাকো, খাল বালি থাকো, আমি খাবো, রেশন খাও আর থাকো। বাংলা বাংলা মদ ইন্ডিয়া খুব সস্তা, পাও আর থাকো। আমার পরিস্থিতি হচ্ছে একজন এখানে আছে, আর আমার বয়সের অনেক লোক এই 10 টাকা খেতে পারে। আমার বাড়ি মদ নাই, মদ নাই এখান থেকে 2.5 কিলো দূর। আমার এই তলাটার মধ্যে গ্রাম হিসাবে আমরা 16টা ছেলে একসাথে ম্যাট্রিক পড়তাম। আমার বন্ধু বান্ধব শুধু মদনা গ্রামই শুনতাম আমরা। এই কলেজের একটা ভলিবল টিম ছিলাম আমরা। মদনার সাথে ভোল আমাদের মা বাবার কথা শুনি, বাবা মনিটার গাছ নামাও কথা বলুন, দেশ আমরা নাগরিক স্বাধীন, আমরা মুক্তিযুদ্ধে যাব, আমরা হায়ার ট্রেনিং করেছি, যুদ্ধে ফিরেছি। যুদ্ধের যদি স্মৃতি স্মরণ করতে বলা হয়, এই এলাকায় সব থেকে যুদ্ধ বেশি হয়েছে, কিন্তু এই 10টাই হয়েছে। 10টা হয়েছে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে, যেটা আমি বললাম অমাগলিদের সবাই মেরে ফেলা হয়েছে। যারা পাক হানাদারদের বৌদ্ধ সহায়তা করবে এবং তাদের মধ্যে যারা সন্ত্রাসী ছিল, যারা হিংস্র ছিল, তাদেরকে আগেই শেষ করা গেছে। আর যুদ্ধ হয়েছে এই এলাকার মধ্যে সব থেকে বেশি আমার গ্রাম মদনা, আর পাশে হচ্ছে পার কৃষ্ণপুর, এবং মদনা টু পার কৃষ্ণপুর যে রোড আছে, যে নদী আছে, এই নদীর পুরো ওপারে ইন্ডিয়ান আর্মি এবং মুক্তিযোদ্ধাদের বাংকার ছিল, আর এই পারে ছিল পাক হানাদার বাহিনী। আপনাদের খুব কাছে নিকটে কেউ দেখলে দেখতে পারবে, যেটা ইতিহাস এখানে স্মৃতি স্থাপন করতে বলা হয়েছে। আমি সেটাই বলছি। আমার মদনা গ্রাম, আমরা যেহেতু 16 জন একসাথে গিয়েছিলাম মুক্তিযুদ্ধে, তা আমাদের ঘর বাড়ি 2 বার করে পুরানো হয়েছে। আমাদের মদনায় কোনো মুক্তিযোদ্ধা নেই, কোনো পাবলিকেরই, কোনো পিপলেরই কোনো ঘর বাড়ি ছিল না। এই পাক হানাদার বাহিনী 2 বার করে পুড়িয়ে দিয়েছে, এবং তাদের এই পুড়িয়ে দিতে মদত দিয়েছে তারা সকল বলবো না, প্রকৃত যারা আলবদর আল সামনে রাজাকার, তারা রাজাকারের প্রাধান্য ছিল আমাদের এখানে এই রামনগর, যেটাকে আমরা মেমনগর বলি, রামনগর বলি, কালদাসপুর বলি। উল্লেখযোগ্য সংখ্যক রাজাকার ছিল এই মেমনগর, রামনগর। নাম করলে আমি খাটো করছি না, কারণ তারা কেউ বয়সে আমার 1 বছরের ছোট, কেউ বয়সে আমার 1 বছরের বড়। আর পাক হানাদার বাহিনীর সহায়তাকারী লোক এই শ্যামপুর কিছু ছিল, দক্ষিণ শ্যামপুর বেশি ছিল। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বলছে। আপনারা স্মৃতিচারণ করতে বলেছি, আর মুক্তিযুদ্ধে ময়দানের স্মৃতিচারণ যদি করতে হয়, তাহলে পরে অনেক ঘটনা আছে বলা যাবে। আমি আবার ছিলাম হায়ার ট্রেনিং করার পর ফ্রন্ট ফাইটার করা হয়েছে ইন্ডিয়ান আর্মি, একটা ব্যাটালিয়নের সমন্বয়ে একটা ব্যাটালিয়ন ছিল, তুফানি ব্যাটালিয়ন আমার ব্যাটালিয়নের নাম। আমি এই ব্যাটালিয়নের চার্লি কোম্পানি ফ্রন্ট ফাইটার ছিলাম। ইন্ডিয়ান আর্মির সাথে আমরা যৌথভাবে যুদ্ধ করেছি। ঠিক আর্মির যা থাকে, আমাদের সাথে ডাক্তার, আমাদের সাথে জিপ, আমাদের সাথে কার, আমাদের সাথে রেশন, কোনো কিছু ঠিক আর্মিদের যে রেওয়াজ, আর্মিদের যে সুযোগ, আর্মিদের যে সুবিধা, উইকলি 4 প্যাকেট বোর্ড ক্লাস সিগারেট উইকলি আমাদেরকে দেওয়া হয়। আমার কোম্পানি যিনি কমান্ডার ছিলেন, তিনি একজন ক্যাপ্টেন। আমি আমার কথা বাড়াবো না, এ বলতে অনেক সময় লাগবে। আমার সব থেকে দুঃখের যেটা হচ্ছে, আমার প্লাটনের যিনি কমান্ডার ছিলেন, উনি এডুকেটেড পারসন, উনি তখনকার ছিলেন। ওনার নাম হচ্ছেন মহিউদ্দিন বিন আহমেদ, এবং উনি ছিলেন কোনো একদিন অপারেশন শেষ করে এসে আমরা দুপুরে অস্ত্র ছাড়া পোশা করতাম। এই ছাড়া পোশা করে ব্যালেন্স সাফ করার জন্য একটা ফিতার মাথায়, ওই ফিতার বুক মানে কিট থাকে, সেটাকে তেল দিয়ে ব্যালেন্স সাফ করা হয়, যেটাকে আপনার ছাড়া পোশা বা ধোয়া মোছা বলে। উনি ধোয়া মোছা করে ওনার গান চেপেছেন, আমারও গান চেপেছেন। আমি ছিলাম সেকশন কমান্ডার এবং প্লাটুন শোয়াইছি। তো ওনার এসেন্সিটা উনি কাজ করে রেখে আমাদের বলছে যে হাসনাত দেখো তো আমার এটাকে উল্টা করে লাগে, কিন্তু আদতে ওইটা উল্টা করা ছিল না, ওটা ঠিক লোড করে ম্যাগজিন থেকে গুলি লোড করা।
আমি বলছি দেন এসএমজি ব্যানার তোমার এই জায়গায় আছে, আমি ধরেছি হাতে, আমার এই আঙুল এখানে করেছে ফায়ার হয়ে আল্লাহ রহমত মারা যাবে। এইখান থেকে ঢুকে এখান থেকে বাইরে হয়েছে। তখন আমরা ছিলাম আমার হাট রাজশাহী যুদ্ধ ময়দানে। আমাদের জিপি তৈরি থাকে বালুরঘাট এয়ারপোর্টে পাঠানো হয়, বালুরঘাট এয়ারপোর্ট থেকে তাকে দিল্লি পাঠানো হয়। যাক আল্লাহ তাকে হায়াতে ফিরিয়ে দিয়েছিলেন, আপনার এই হাতটা কাটা। এটা আমার জীবনে খুব দুঃখজনক। আমাকে প্রচুর মারধর করা হয়েছিল, আমাকে কোয়ার্টার ব্যাগ দেওয়া হয়েছিল, আবার আনসিস করে নেওয়া হয়েছিল। পরবর্তীতে ইনকোয়ারি করে দেখা যাচ্ছে যে আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ত্রুটি ছিল না। ফলে আমার একজন বাঙালি মেজর ছিল, মেজর চক্রবর্তী, উনি আমার স্টেটমেন্ট শুনে এবং আমাদের রাজা যারা সহযোদ্ধা ছিলেন তাদের স্টেটমেন্ট শুনে আমাকে নির্দোষ করে দেখলামকে আমাকে আবার হাত ফিরিয়ে দিয়েছিলেন। তখনও যুদ্ধ শেষ হয়েছে, বাকি ছিল 5 মাস। সেই সময়ের কথা আমি বলছি। যাও তারপরে তো অনেক কাহিনী আছে, যেটা তার বাস্তবতা বলতে গেলে অনেক টাইম লাগবে, দামও বাড়াচ্ছে। যে আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি, আর একটা অনুষ্ঠান আছে, সেখানে একটু শরীর হবো। সেখানে শরীর হওয়ার জন্য আমি আল্লাহ হায়াতে রাখতে কিনে জানি। আর আগামী বিজয় দিবস, আগামী স্বাধীনতা দিবস কিন্তু এই রোজার মধ্যে পড়বে না। আগামী স্বাধীনতা দিবস পড়বে রোজার বাইরে। এই রোজাটা 15 দিন 10 দিন আগে আসবে। তা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমার সৌভাগ্য হয়। আমার স্মৃতি ছাড়া আরো কিছু কথা আমার এই সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রিন্সিপাল সাহেব, আমার সহযোদ্ধা এবং আমার কোমলমতি ছাত্র ছাত্রী মেয়ে ছেলেদের সাথে শরীক করব, এই আশা রেখে আমি সকলের মঙ্গল কামনা করে, সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে একটা কথা একটু বলি। আপনারা এখানে সবাই সচেতন বর্তমানে, কিন্তু একটা কথা এখানে আমি বলতে চাচ্ছিলাম না, তাও বলছি যে গাদ্দার সরকার, যে ফ্যাসিস্ট উনি শেখ হাসিনার সরকার বিগত 16টা বছর এই দেশে স্টিম রুলার চালিয়েছে, তার কিন্তু পতন হয়েছে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। কিন্তু আমরাও কিন্তু একটা দল করি, আমার দলের নাম দিয়ে আমার জন্ম বিএনপি থেকে। আমি 1974 সাল থেকে মুক্তিযুদ্ধ সংসদ করি এই দামোদর থানায়, আর 1980 সাল থেকে বিএনপি করি। বিএনপির বিভিন্ন পদে ছিলাম। আমার দলগুলি বলছে না, আমাদের সাথে যৌথভাবে কয়েকটা দল এই 16 বছর আন্দোলন করি। আমাদেরও শহীদ হয়েছে 400 জন, আমাদের গুম হয়েছে 600 জন। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ওই আওয়ামী লীগের মতো ইতিহাস দিতে হবে। কিন্তু হিস্ট্রি ক্যানট বি ইরেজড। ইতিহাস 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 কিন্তু মুছা যাবে না একদিন না একদিন। যেমন বাপের ছাড়ে না, ইতিহাস কিন্তু মুছে কেউ পার পাবে না, ও মাটি ঘুরলে বেরিয়ে আসবে প্রকৃত ইতিহাস। তা আমি ওই জন্য বলছি, বর্তমানে এই ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এই ফ্যাসিস্টদেরকে পুনরায় স্টাবলিশ করার জন্য প্রচন্ড ভাবে ষড়যন্ত্র চলছে, যার উদাহরণ এর মধ্যে আমরা অনেকগুলো দেখেছি। এবং দেশে বর্তমানে গুজবের আস্তানা তৈরি করা হয়। তা আমি মনে করি এরা এই করে পার পাবে না। আপনারা এই সম্পর্কে এই দেশের যদি মঙ্গল চান, এই শহীদদের রক্তের ঋণ যদি শোধ করতে চান, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা বা তার প্রেতাত্মা বা তার দোসররা ভবিষ্যতে দেশ ষড়যন্ত্রই করুক, সব ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশকে আগিয়ে নিতে হবে। এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং এই দেশের বৈষম্য দূর করতে হবে। এই আহ্বান থেকে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মহান স্বাধীনতা দিবস অমর। উপস্থিত আছেন একটি বৈষম্যহীন দেশ, একটি বৈষম্যহীন সমাজ গড়বে সেজন্য দেশকে আমরা জানার মুক্ত রাখবো, দেশকে উন্নত শিখরে পৌঁছাবে এই জন্য
মার্চ আমাদের স্বাধীনতার মাস। আবুল হাসনাত, আমি অত্যন্ত তন্ময় হয়ে অত্যন্ত বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে আসলে বিশেষ অতিথির বক্তব্যের মুগ্ধ হয়ে শুনছিলাম। কারণ এবং এই ভূখণ্ডের যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা পেতে অক্লান্ত শ্রম পরিশ্রম যে ত্যাগ তিতিক্ষা, এটা বহু পূর্বের থেকে শুরু হয়েছে। এটা আপনারা শুনেছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই ব্রিটিশরা যখন এই দেশটাকে কব্জা করেছে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর যারা ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরা যারা সাধারণ মানুষ। এটা ভূখণ্ডে প্রায় 200 বছরের গোলামীর দিন থেকে মুক্তি পেতে অসংখ্য আন্দোলন এবং আন্দোলন, কৃষক বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যে ত্যাগ তিতিক্ষা এই ভারত উপমহাদেশের মানুষের, এবং সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আপনারা শুনেছেন যে আমাদের টু নেশন তৈরির বিনিময়ে, টু নেশন তৈরির উপরে ভিত্তি করে যে দুইটা ভূখণ্ড আমরা পেয়েছি। আপনারা অবাক বিস্ময় আপনারা শুনবেন, জানবেন যে 1947-এ যখন একটি হিন্দুস্তান এবং পাকিস্তান হয়েছে, তখন এদেশে এই ভূখণ্ডে 40 কোটি মানুষের মধ্যে 30